এটা না মুখে বলেও করিয়ে দেখাক না। এই ঔদ্ধত্য ভালো নয়, এই ঔদ্ধত্য ভালো নয়। এই ঔদ্ধত্য কংগ্রেস দেখিয়েছিল 72 থেকে 77, সিপিএম দেখেছিল 34 বছর। সিপিএম কংগ্রেস থেকে বড় দলের কর্মী সব্যসাচী নয়, এটা ওর মাথায় রেখে দেওয়া উচিত। এটা আন্দোলন করছে, এবং সেটা মমতা সরকারের পাপের প্রায়শ্চিত্ত কেন করবে এই চাকরিহারারা? এই শিক্ষক শিক্ষিকারা তারা তো তাদের যোগ্য এবং তাদের যোগ্যতায় এই জায়গায় এসেছে, এবং সেই যোগ্যতার বলে তারা এখানে এসেছে। আজকে তাদের এই যে জীবন ভবিষ্যৎ, এটা অনিশ্চয়তার মধ্যে। এরপরে নির্লজ্জের মতন কি করে সেখানে যায়? আমি এটা সরকারের আমি দেখছি অনেককেই তারা এখন বুক চিতিয়ে চলে। এই এতজন জেলে রয়েছে, এত পাপ, তার প্রায়শ্চিত্ত করবে, নিশ্চয়ই করবে। বাংলার মানুষ ওদের প্রায়শ্চিত্ত করাবে, আমার দৃঢ় বিশ্বাস। এবং সেখানে আবার প্রাইমারি রয়েছে, যেটা বাংলায় কখনো ছিল না। বাংলা এখন রন্ধ্রে রন্ধ্রে করাপশন, স্ক্যাম, দুর্নীতি বিরাজ করছে। চাকরি বিক্রি তো বাংলায় কখনো ছিল না কোনো সরকারের আমলে। সেই সরকারের বা শাসক দলের কেউ কেউ তারা আবার এখনো এই সমস্ত মেজাজ দেখায়, মেজাজ নিয়ে কথা বলে। সেই বাংলায় একটা প্রবাদ আছে, বেহায়ার নাহি লাজ নাহি অপমান, সুজনকে এক কথা মরণ সমান। একদমই। একটা প্রশ্ন করবো তাপসদা, যে সব্যসাচী দত্তের অনুগামীরা রীতিমতো চাকরিহারাদের সঙ্গে একদম মানে হাতাহাতিতে নেমে পড়লেন, একদম রীতিমতো বলছেন চল ভাগ। এটা কোন ধরনের বাংলার চিত্র? না, ঠিক আছে, এই চল ভাগ 26-এ হবে, তখন যেন তারা এই মূর্তিতে প্রতিভাত হয়। এই কথা যেন, এই ভাষা যেন তারা সেদিন প্রয়োগ করে। একদম চাকরিহারা শিক্ষকরা সব্যসাচী দত্তকে ঘিরে চোর স্লোগান তুললেন, কি বলবেন? এই বিষয়ে আমি কিছু বলবো না, তার কারণ আমি বললাম যে মমতার পাপের প্রায়শ্চিত্ত এই শিক্ষক শিক্ষিকারা চাকুরিহারারা করছে। কেন করবে? একটা প্রশ্ন উঠছে যে সাংবাদিকদেরকে এরকম হেনস্থার মধ্যে পড়তে হচ্ছে খবর করতে গিয়ে। কলকাতা প্রেস ক্লাব কি তাহলে ঘুমিয়ে রয়েছে? কলকাতা প্রেস ক্লাবের ভূমিকা এখনো ঠিক সেটা বলতে পারবো না, করা উচিত। সে এই সাংবাদিকরা যদি হেনস্থা হয়ে থাকে আর কলকাতা প্রেস ক্লাব যদি সোচ্চার না হয়, প্রতিবাদ না করে, তাহলে জানতে হবে যে তারা দালালি করছে এই সরকারের বা মমতার। একদম ভেঙে মাটিতে ফেলা হলো লোহার গেট, ভেতরে ঢুকে বিকাশ ভবনের দখল নিয়ে নিলেন চাকরিহারারা। তাদের দাবি ভাতা নয়, একদম যোগ্যতার ভিত্তিতে চাকরি ফিরিয়ে দিতে হবে। একদমই ঠিক বলেছে, যা করেছে ঠিক করেছে। চাকরিহারা শিক্ষকদের এই যে পদক্ষেপ আমি সমর্থন, একেবারে সম্পূর্ণরূপে সমর্থন করি। আমরা দেখলাম তাপসদা, এই যে রীতিমতো জঙ্গি নিধন যে যজ্ঞ চললো ভারতবর্ষের তরফ থেকে, বামেরা রাস্তায় দাঁড়িয়ে রীতিমতো আইসা একদম আরবান নকশাল তাদের একটি সংস্থা, সেখানে দাঁড়িয়ে তারা রাস্তায় দাঁড়িয়ে মিটিং মিছিল করলেন এবং তাদেরকে বলতে শোনা গেল যে পাকিস্তানে যে জঙ্গিদের পাঠিয়েছে তার প্রমাণ কি আছে? না, একটা কথা বলি, বাম, অতিবাম, কম বাম, যতই যা আছে, এদের যে ব্যানার, এরা ভারতের, এরা ভারতীয় না। ভারতের কমিউনিস্ট পার্টি লেখে না, ভারতীয় কমিউনিস্ট পার্টিকে লেখে, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, আরো ইত্যাদি ইত্যাদি, এই যারা অতিবাম প্রতিবাম রয়েছে। তো সুতরাং সেইখান থেকে তো ওরা বেরিয়ে আসতে পারছে না, ওদের অরিজিন অন্য কোথাও রয়েছে, টিকি অন্য কোথাও বাধা রয়েছে, তো সেখান থেকে নিয়ন্ত্রণ করে ওদেরকে। তো সুতরাং ভারতীয়ত্ব বোধ ওদের মধ্যে আজও জাগ্রত হয়নি, ওরা ভারতীয় তো নয়। তার উপরে ভারতীয়, আমরা যেমন ভারতীয় জনতা পার্টি, ওরা তো ভারতীয় কমিউনিস্ট পার্টি বা ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বা আরো অন্য অন্য কিছু লেনিনবাদী, মার্ক্সবাদী ইত্যাদি প্রভৃতি তো নয়। তো যারা ভারতের, তো সুতরাং তারা এই ধরনের কথা বলতেই অভ্যস্ত, এটা আমরা জানি। তবে এটাও আমি বলছি যে আগামী দিনে এই সমস্ত পরিবারের মানুষজনও, যা আমি কানে আসছে শুনতে পাচ্ছি, তারাও কিন্তু আগামী দিনে যেখানে ভোট দেওয়ার সেখানেই দেবে। তারাও এই সবগুলোকে পছন্দ করছে না, কারণ দেশাত্মবোধ, আর যাই হোক আর না হোক আমি ভারতীয়। আর এই সমস্ত কথা বলা মানে দেশদ্রোহী,
ভারত বিরোধী, রাষ্ট্র বিরোধী কথাবার্তা, এগুলোকে কখনই মেনে নেওয়া যাচ্ছে না, মেনে নেওয়া যাবে না। আর এই কয়েকজন কি বললো না বললো তাতে কিছু আসে যায় না। বাংলার বেশিরভাগ মানুষ, ভারতবর্ষের বেশিরভাগ মানুষ, যেখানে ওরা কোনো পার্সেন্টেজই আসে না, তারা কি বললো না বললো তাতে কিছু আসে যায় না। বেশিরভাগ মানুষই তারা দেশপ্রেমিক, তারা রাষ্ট্রের পক্ষে, তারা ভারতীয়ত্ব বোধ তাদের মধ্যে আছে এবং ভারতীয় বলতে তারা গর্ব অনুভব করে। আপনি দেশাত্মবোধের কথা বললেন, জাতীয়তাবাদের কথা বললেন, কোথাও কি বামেদের এই আচরণ আপনাদের জাতীয়তাবাদী মানে যে আবেগ তাতে কি আঘাত হানল? মোটেই না, বরঞ্চ ওদের এই সমস্ত আচার আচরণ কথাবার্তায় মানুষ আরো বেশি করে তারা দেশাত্মবোধ তাদের মধ্যে জাগ্রত হলো। আর শেষ একটা প্রশ্ন আপনার কাছে, পূর্ণাম সাউকে ছাড়তে বাধ্য হলো পাকিস্তান মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে, একদম ভাইরাল পোস্ট, কি বলবেন? মোদিজির উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং তার কিছু স্তাবক আছে, ঘনিষ্ঠ লোকজন যারা তাকে সবসময় ঘিরে থাকে সরকারি এবং রাজনৈতিক বৃত্তে, তাদের নিয়ে গিয়ে আলোচনা করা এবং কথাবার্তা বলা। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র যার কথাতে ওই ফোন করেছিল ও আর একজন, ওকে একটা এমপি, তাতে পাকিস্তান একেবারে থরহরি কম্প ছেড়ে দিল ওই সাউকে। এরা নিজেদের অওকাতটাও বোঝে না, নিজেদের যে লিমিটেশন এইটাও বোঝে না, যে ভারতবর্ষ একটা রাষ্ট্র, পশ্চিমবঙ্গ রাষ্ট্র নয়, তার বিদেশ নীতি নেই, তার পররাষ্ট্র নীতি নেই, তার সৈন্য সামন্ত সেগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা সংবিধান দেয়নি। বড় বড় সংবিধানের কথা বলে না, তারপরে তার স্তাবকরাই এই ধরনের কথা বলতে পারে। একদম শেষ প্রশ্ন আপনার কাছে, বামেদের মিছিল থেকে সম্প্রতি একটা কথা উঠেছে যে একদম জঙ্গি হামলা কাশ্মীরে, সেই আবহে সিন্ধু জলবন্টন চুক্তি একদম ক্যান্সেল করেছে ভারতবর্ষ। সেই প্রশ্ন উঠছে বামেদের মিছিল থেকে যে ভারতবর্ষ কেন জঙ্গি ঘাঁটিতে হামলা করবে, কেন জল দেওয়া হবে না পাকিস্তানকে, এবং পাকিস্তানের সাধারণ মানুষ কেন ঢুকবে? বেশ করেছে, ঠিক করেছে, আরো করবে। বামেরাই কারা কি বললো না বললো কি যায়, কিছু যায় আসে না। একসঙ্গে রক্ত এবং জল বইবে না, আমাদের প্রধানমন্ত্রী তো বলে দিয়েছেন। তার উপরে আর কোনো কথা হয় নাকি? ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। দেখুন, প্রথম কথা হচ্ছে যে দুর্ভাগ্যজনক এবং দিলীপ বাবুর একটি স্টেটমেন্ট আমার মনে হয় যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে এই ঘটনার যে মর্মান্তিক পরিবেশটা, যে পুত্র সুখ অনুভব করবার আগেই পুত্র শোক পেলেন তিনি। দুর্ভাগ্যজনক ঘটনা যে রিঙ্কু দেবীর যে সন্তান, তাকে অকালে চলে যেতে হলো। তিনি আইটি সেক্টরে কর্মরত ছিলেন এবং হঠাৎ করে তার মৃত্যু হয়েছে। তার মা রিঙ্কু দেবী তার নিজের জীবন শুরু করেছিলেন দিলীপ বাবুর সঙ্গে। মায়ের সঙ্গে এসে থাকবার কথাও তার হয়ে যায়। ঠিক এই মুহূর্তে দুর্ভাগ্যজনক এত কম বয়সে এই পরিণতি হয়, এবং স্বাভাবিক কারণে যেহেতু দিলীপ ঘোষের মতো এত চর্চিত, এত বড় একজন বিজেপির নেতা, তো ফলত আলোচনা বা মানুষের আগ্রহ এ বিষয়ে জানতে বেড়ে ওঠে। এবং আলটিমেটলি পোস্টমর্টম রিপোর্ট যখন এসেছে তখন জানতে পারা গেছে যে তার শারীরিক সমস্যার জন্যই তার মৃত্যু হয়েছে। হত্যা বা আত্মহত্যা এই ধরনের কোনো ঘটনা নয় যতটুকু আমি জানতে পারলাম। কিন্তু মুশকিলটা বড় বেশি হয় সেটা
বিভিন্ন দিকে এখন একটা অদ্ভুত নেশা হয়ে গেছে। আমরা যারা সোশ্যাল মিডিয়া দেখি বা ব্যবহার করি, সেখানে কোনো কিছু বাস্তবতা না জেনেই উপর থেকে যে লেখাটা আমি পড়তে পারছি সেই বিষয়ে আরো 4টে ভুল কমেন্ট করে চলে যাওয়া। আমাদের এই প্রবণতাতে, যেমন সোফিয়া কুরেশিকে নিয়েও বেশ কিছু মানুষের মন্তব্য, ভারতবর্ষের প্রতিরক্ষা সচিব তাদের নিয়ে মন্তব্য, ভারতবর্ষ কেন আক্রমণ করতে দেরি করলো, কোথায় কোন পারমাণবিক সমস্যা ঘটেছে, নাকি সেই কারণে থমকে যাওয়া, এই সমস্ত কিছু নিয়ে আমাদের মধ্যে একটা অত্যুৎসাহ কাজ করছে সবার। এবং যে কোনো ঘটনা নিয়ে আমরা না জেনেই বাড়তি অনেক রকম কমেন্ট অনেকেই করে ফেলছে। যারা ভারতবর্ষে থেকে পাকিস্তানের পক্ষে কথা বলছেন তাদের জন্য গালাগাল অবশ্যই প্রাপ্য, কারণ যে দেশ 30 বছর ধরে ভারতের ক্ষতি চায়, তাই তাদের বিরুদ্ধে বন্দোবস্ত অবশ্যই নেওয়া হবে। কিন্তু যে কোনো একটা ঘটনা নিয়ে যেভাবে মানুষ রিয়াক্ট করে ফেলছে অনেক বেশি, সেইটা কিন্তু কোথাও একটুখানি কন্ট্রোল হওয়া দরকার। ব্যক্তিগতভাবে আমাদের অনেকেরই মনে হয়েছে যে একটু লাইমলাইট পাওয়ার জন্য, অর্থাৎ গুরুত্ব বা আকর্ষণ নিজের প্রতি তৈরি করতে গিয়ে বিভিন্ন সমস্যায়, আমরা তো প্রত্যেকেই সমস্যায় থাকি, কোনো মানুষই সমস্যার বাইরে নয়, তাই নিজের সমস্যাকে ঢাকবার জন্য বা অন্য মানুষ কেন আমার থেকে ভালো আছে বা সে কেন আমার থেকে বেশি বুঝবে, আমিও কেন কথা বলবো না, এই ধরনের একটা অদ্ভুত জালের মধ্যে আমরা অনেকেই জড়িয়ে গেছি। ফলত যে কোনো ঘটনার মর্মান্তিকতা, তার বাস্তবতা, সেটাকে না বুঝে অনেকে অনেক রকম রিয়াক্ট করছেন, যেটা কিন্তু তারই ভবিষ্যতের কথা ভেবে তার জন্য কোথাও যেন একটা ভালো নয়। সোশ্যাল মিডিয়া আমাদের আধুনিকভাবে জুড়ে আধুনিকতার অনেকগুলো উইন্ডো খুলে দেয়, কিন্তু মুশকিল হয় এটাকে আমাদের মায়ের ওই আনাজ কাটার যে বটিটা রয়েছে, সেই বটিটা দিয়ে আনাজই কাটে। যদি কেউ ভুল করে আঙুল কেটে ফেলেন তাহলে তার বটিটার ভুল ব্যবহার হবে। আমার মনে হয় যে আমাদের সবাইকে সতর্ক থাকা উচিত, দুমদাম করে যে কোনো বিষয় না জেনে কারুর বিরুদ্ধে একটু খোঁজ না নিয়ে, আমরা সময় কম দিচ্ছি জানতে কিন্তু রিয়াক্ট করছি খুব তাড়াতাড়ি। আমরা কেউই তো ভুলের বাইরে নই, আমারও কি ভুল হয় না, আমাদের কারুর কি ভুল হয় না, আমরা তো কেউ ঈশ্বর নই, কিন্তু একটা প্রবণতা অদ্ভুত তৈরি হয়ে গেছে যে এটা করতে হবে, এটা বলতে হবে না জেনেও। এই প্রবণতা কিন্তু কোথাও একটা বার্তা দিচ্ছে যে একটু সংযত হওয়ার দরকার আমাদের সবাইকেই। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য।